আসবো। Hello everyone. Good morning. How are you all? Yes, I strongly do believe you are all okay and fine. At the very beginning of my class, I would like to give my identity. This is Shohidul Islam, assistant teacher in English, Parulia High School and College under Lalmonirhat. Dear student, those who are joining in this moment Rangpur online school class, everybody take my heartiest salam, adab, welcome from deep in my heart. Dear student, ready? Okay, be ready. In this moment, those who are joining, dear students, dear teachers, guardians, and other viewers, I request all of you, please share the class to others. If you share it, I strongly believe others will be benefited. Okay, my dear student, last class I discussed with you voice part 1. Can you remember? Yes, I am very happy you have remembered. Okay, I like to review the class. Not review, just I would like to discuss a short what we learned last class. The last class I discussed with you the definition of voice, kinds of voice, the primary and fundamental rules of voice. Okay, and today I will discuss with you voice part 2 for class 9-10, especially 9-10, but 6, 7, 8, 9, 10, 11, 12, everybody. Okay, look, today I will discuss with you the different voices. Dear student, and I wrote the board factative object, and the last class I discussed with you double object. Okay, dear student, now just wait a moment. A rail is going, so it's a little bit of mistake. Okay, now the situation is positive. It is positive environment. গত ক্লাসে আমরা কথা বলেছিলাম ডাবল অবজেক্ট নিয়ে। কি রকম ছিল? He gave me a pen. মনে পড়েছে তোমাদের? ডাবল অবজেক্ট নিয়ে কথা বলেছিলাম, বাট আজকে আলোচনা করব আমি কি ফ্যাক্টেটিভ অবজেক্ট নিয়ে। ডাবল অবজেক্ট এবং ফ্যাক্টেটিভ অবজেক্ট কিন্তু সেম, একই রকম দেখতে। হ্যাঁ, একই রকম দেখতে, কিন্তু একটু পার্থক্য আছে। আমি লিখে দিচ্ছি, উই মেড হিম ক্যাপ্টেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আমাকে অনেকে একটা প্রশ্ন করেছো, অনেক স্যার আমাকে প্রশ্ন করেছেন যে স্যার ফ্যাক্টেটিভ অবজেক্ট এবং ডাবল অবজেক্টের মধ্যে পার্থক্য কি, একটু ক্লিয়ার করে দেই। যারা এই মুহূর্তে ভিউয়ার্স, যারা আমার এক্স স্টুডেন্ট, যারা বিসিএস কোচিং করছো, যারা ইউনিভার্সিটিতে ভর্তির জন্য কোচিং করছো, তাদের জন্য এই প্রশ্নটি বিষয়টি ক্লিয়ার করব। তোমাদের পরীক্ষায় থাকবে যে ফাইন্ড আউট ডিরেক্ট অবজেক্ট, ফাইন্ড আউট indirect object, find out factative object, but not others. Okay, so how you understand this is factative and this is non-factative, this is double, this is direct, this is indirect, how you understand, isn't it? গত ক্লাসে বলেছিলাম যে ডাবল অবজেক্টটা কি, যখন একটি বাক্যের মধ্যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট
থাকার পরেও পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারছে না। প্রিয় শিক্ষার্থী, ক্লিয়ার? একটি বাক্যের মধ্যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, দেখো দিস ইজ সাবজেক্ট, দিস ইজ ভার্ব, দিস ইজ অবজেক্ট, বাট দিস সেন্টেন্স হ্যাজ নো পাওয়ার টু মেক কমপ্লিট সেন্স। হোয়াট ইজ সেন্টেন্স? সেন্টেন্স ইজ সাম গ্রুপ অফ ওয়ার্ড হুইচ এক্সপ্রেস ইউর মিনিং। বাক্য কাকে বলে? যখন বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায়, পাশাপাশি কিছু শব্দ একত্রিত বসে, তাই না? দেখো আবার স্ট্রাকচার যদি আমি যাই, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, দিস ইজ জেনারেল রুল, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, বাট বাক্য পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারছে না। পরিপূর্ণ অর্থ প্রকাশের জন্য নতুন করে একটি অবজেক্ট নিতে হয়, তাকে বলা হয় ডাবল অবজেক্ট। যে প্রশ্নটি আমাকে করা হয়েছিল, এই ডাবল অবজেক্টের মধ্যে একটি আছে অবজেক্ট অর্থাৎ বস্তুবাচক, আর একটি আছে কি প্রাণীবাচক। এই দুটো অবজেক্ট থাকে, একটা প্রাণীবাচক থাকে, একটা বস্তুবাচক থাকে। কেন আমি আলোচনাটা করছি? কারণ ফ্যাক্টরেটিভ অবজেক্ট বোঝাতে গিয়ে একটু ডাবল অবজেক্ট কথা বলতে হচ্ছে। তো প্রাণীবাচক অবজেক্ট আর বস্তুবাচক অবজেক্ট, বস্তুবাচক অবজেক্টটাকে বলা হয় ডাইরেক্ট বা ডিরেক্ট অবজেক্ট। মাথায় রাখবা, তোমাদের বিসিএস পরীক্ষায় বা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে থাকে যে ফাইন্ড আউট ডিরেক্ট অবজেক্ট। খেয়াল রাখবা, যেটা বস্তুবাচক অবজেক্ট সেটাকে বলা হয় ডিরেক্ট অবজেক্ট, আর প্রাণীবাচক অবজেক্টটাকে বলা হয় ইনডিরেক্ট অবজেক্ট। ক্লিয়ার? ওকে, আই থিঙ্ক দিস ইজ ভেরি ক্লিয়ার। ওকে, নাও ফ্যাক্টেটিভটা কি? দেখো ফ্যাক্টেটিভটার মধ্যে কিন্তু ডাবল অবজেক্ট। দেখো এর মধ্যে প্রাণী আছে, এর মধ্যে আবার বস্তুবাচকও আছে, বাট হাউ ইউ আন্ডারস্ট্যান্ড দিস ইজ ফ্যাক্টেটিভ? আগেরটা ছিল ডাবল, ওর ভার্বটা ছিল ট্রানজিটিভ, বাট দেখো এই ভার্বটা কিন্তু ট্রানজিটিভ ভার্ব, কিন্তু এটাকে বলা হয় ফ্যাক্টেটিভ ভার্ব। ট্রানজিটিভ বাট দিস ইজ ফ্যাক্টেটিভ ভার্ব। কেন ফ্যাক্টেটিভ? দেখো আমি ক্লিয়ার করে দিই, যে সকল অবজেক্টের, খেয়াল রাখবা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে সকল অবজেক্টের কার্যক্ষমতা ক্ষণস্থায়ী, যে সকল অবজেক্টের কার্যক্ষমতা চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী, বাট টোটালি ডিপেন্ড অন আদার্স, টোটালি ডিপেন্ড অন পিপল, যে সকল অবজেক্টের কার্যক্ষমতা ক্ষণস্থায়ী এবং যা সম্পূর্ণরূপে জনগণের উপর নির্ভরশীল, এই অবজেক্টগুলোকে বলা হয় ফ্যাক্টেটিভ অবজেক্ট। এটা চিনিবার উপায় দেখে দিলাম। কেন? দেখো উই মেড হিম চেয়ারম্যান, তাকে আমরা চেয়ারম্যান নির্বাচন করেছি। কে তৈরি করেছে? আমরা করেছি। চেয়ারম্যান জনগণ ইচ্ছে করলে চেয়ারম্যান আবার বাদও দিতে পারে। হ্যাঁ, আবার দেখো উই সিলেক্টেড হার সেক্রেটারি, তাকে আমরা সম্পাদক নির্বাচন করেছি। দেখো উই সিলেক্টেড, সেক্রেটারি আজ আছে তো কাল নেই, কে নির্বাচন করলো? জনগণ। ক্লিয়ার? তাহলে যে সকল অবজেক্টের কার্যক্ষমতা ক্ষণস্থায়ী এবং জনগণের উপর নির্ভর করে, এর কৃতকর্ম কার উপর? জনগণের উপর, এটাকে বলা হয় ফ্যাক্টেটিভ অবজেক্ট। আর এই ভার্বটাকে বলা হয় ফ্যাক্টেটিভ ভার্ব। ক্লিয়ার? এরকম কয়েকটা ভার্ব খেয়াল রাখবা। ইলেক্ট, ELECT, ইলেক্ট, সিলেক্ট, মেট, কল, নমিনেট ইত্যাদি, এই কয়েকটা ভার্ব খেয়াল রাখবা। ইলেক্ট, সিলেক্ট, মেট, কল, নমিনেট, এই কয়েকটি ভার্বকে বলা হয় ফ্যাক্টেটিভ ভার্ব, কিন্তু মূলত এগুলো ট্রানজিটিভ ভার্ব। আর এই ভার্বগুলো থেকে সৃষ্ট অবজেক্টগুলো হবে ফ্যাক্টেটিভ অবজেক্ট। কেন ফ্যাক্টেটিভে এই এতগুলো কথা বলছি? কারণ ফ্যাক্টেটিভ অবজেক্ট শুড নট এক্সেপ্ট ইন দ্য সাবজেক্ট অফ এ প্যাসিভ ভয়েস। ফ্যাক্টেটিভ ভয়েসের অবজেক্ট কখনো প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয় না। হইলে কি হবে? ভুল হবে।
করা যায় না, এটা গ্রামারের নিয়ম। তাহলে ফ্যাক্টেটিভ অবজেক্টগুলো কখনো প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হয় না। আর ডাবল অবজেক্টের কি যে কোনো একটাকে নিয়ে করা যেত। এই জন্য আমি এতক্ষণ ধরে তোমাদেরকে এই জিনিসটা বোঝালাম, কারণ এই কোয়েশ্চেনটি তোমরা আমাকে অনেকেই করেছো, অনেকেই কমেন্ট বক্সে আমাকে এই প্রশ্নটি করেছো যে স্যার ফ্যাক্টেটিভ অবজেক্ট এবং ডাবল অবজেক্ট একটু বুঝাই দিয়েন। একজন মাস্টার ট্রেনার হিসাবে আমি যেহেতু প্রশ্নের সম্মুখীন হয়েছি, আমার আশা নয় বিশ্বাস আমি তোমাদের বোঝাতে পেরেছি। ওকে, তাহলে দেখো কি করবা এখন, ওই ডাবল অবজেক্টের মতোই এটা প্যাসিভ ভয়েস করবা। তবে সেই ক্ষেত্রে কি করবা তোমরা, এই প্রাণীবাচক অবজেক্টটাকেই ধরার চেষ্টা করবা আগে। হ্যাঁ, তাহলে আমরা এখন হিমটাকে কি করব, হি, এটা পাস্ট ইনডিফিনাইট টেন্স হি, গত ক্লাসে বলেছিলাম বি ভার্ব হি ওয়াজ, তারপরে কি V3 মেক মেট মেট, ক্যাপ্টেনটাকে এখন নিয়ে আসো V3-র পরে অতিরিক্ত অবজেক্ট, মানে রিটেইন অবজেক্টটাকে নাও। আবার এটাকে রিটেইন অবজেক্টও বলে, তবে ভয়েসের ক্ষেত্রে। তাহলে হি ওয়াজ মেড ক্যাপ্টেন, হ্যাঁ, বাই, ওইটা কি হবে এখন আজ। এটা গত ক্লাসে আমি তোমাদের সঙ্গে ডিসকাস করেছিলাম। তো আজকের এই ক্লাসের মোদ্দা কথা হচ্ছে, জিস্ট হচ্ছে, ডাবল অবজেক্ট যে কোনো একটিকে নেওয়া যায়, বাট ফ্যাক্টেটিভ অবজেক্ট যে কোনো একটিকে নেওয়া যাবে না, শুধু প্রাণীবাচক নেওয়া যাবে, ফ্যাক্টেটিভটাকে নেওয়া যাবে না। ক্লিয়ার? ওকে, হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এরকম কোয়েশ্চেন যদি করো তাহলে পরবর্তী ক্লাসগুলোতে তোমাদের এই কোয়েশ্চেনের জবাব আমি দিতে পারবো। তোমার একটি প্রশ্নের উত্তর দিতে গিয়ে সারা বাংলাদেশের সকল শিক্ষার্থী উপকৃত হবে। ওকে, সুতরাং তোমরা নির্ভয়ে নিঃসংকোচে আমাকে কমেন্ট বক্সে কোয়েশ্চেনগুলো করবে। ওকে, কোয়েশ্চেন করার জন্য ধন্যবাদ। রিফ্লেক্সিভ, REFLAXIV, রিফ্লেক্সিভ অবজেক্ট যুক্ত বাক্যকে কেমন করে ভয়েস করতে হয়, এটা একটু ব্যতিক্রম। এখানে কিন্তু ওই পঞ্চসূত্র এখানে কাজ করবে না। কোন পঞ্চ? ওই যে অবজেক্ট, সাবজেক্ট, নাম্বার, পার্সন, টেন্স অনুযায়ী বি ভার্ব। মনে পড়ছে কি? এটি বাক্য লিখে দেই, হি killed himself, he killed himself, সে নিজে নিজে আত্মহত্যা করেছিল। they found themselves, তারা নিজেরাই উল্লাস করছিল। হ্যাঁ, তাই না? তাহলে himself, herself, themselves, myself, yourself, itself, ownself, ourself, মনে পড়ছে কি এগুলো? ওকে, এগুলোকে বলা হয় রিফ্লেক্সিভ, অর্থাৎ সাবজেক্ট থেকে সৃষ্ট অবজেক্টকে বলা হয় রিফ্লেক্সিভ অবজেক্ট। এই রিফ্লেক্সিভ অবজেক্ট যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করার একটু ব্যতিক্রম নিয়ম, সেটা হলো কি, সাবজেক্টটাকেই সাবজেক্ট রাখতে হবে প্লাস টেন্স অনুযায়ী বি ভার্ব বসাতে হবে। ওকে, দেন V3, দেন প্রিপোজিশন বাই, then reflexive object. ওকে শিক্ষার্থী, আই থিঙ্ক ইউ আন্ডারস্ট্যান্ড। তাহলে এখানে পঞ্চসূত্র কাজ করলো না, আগের নিয়মটা কাজ করলো না, এটা ব্যতিক্রম, ডিফারেন্ট। হ্যাঁ, তাহলে সাবজেক্টটাকে সাবজেক্ট করো, হি কিল্ড, এটা কোন টেন্স? পাস্ট টেন্স। তাহলে কি হবে, হি ওয়াচ। কেন হি ওয়ার দিলাম না কেন? কারণ সিঙ্গুলার সাবজেক্ট, সিঙ্গুলার ভার্ব। যদি এখানে দে হতো তাহলে আমরা এখানে ওয়ার দিতাম, তাই না? ওকে, তাহলে হি ওয়াজ V3 কিল্ড, প্রিপোজিশন বাই, রিফ্লেক্সিভ অবজেক্ট কি আছে? হিমসেলফ। আন্ডারস্ট্যান্ড? ওকে, আই থিঙ্ক ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। নাও নেক্সট,
কোয়াসি পেসিভ ভার্ব যুক্ত অ্যাক্টিভকে পেসিভ করিবার নিয়ম। ওকে, হোয়াট ইজ কোয়াসি পেসিভ? বিশাল প্রশ্ন। কোয়াসি পেসিভটা হলো দেখিতে অ্যাক্টিভ কিন্তু পেসিভের অর্থ বহন করে। তার মানে ইট ডান বাই সামবডি বিফোর, এটা পূর্বে কারো না কারো দ্বারা সম্পূর্ণ হয়েছিল এমন। যেমন দেখো, দ্য বুক রিডস ওয়েল, বইটি পড়তে ভালো। কেমন করে বইটি পড়তে ভালো? কেউ না কেউ বইটি আগে পড়েছে, পড়ে কমেন্টস করেছে বইটি ভালো, সুতরাং আমরা বললাম যে বইটি পড়তে ভালো, তাই নয় কি? ওকে, আবার দেখো, প্যারাসিটামল টেস্ট TASTES বিটার, প্যারাসিটামলের স্বাদ তিতা, বিটার তিতো, তিতা লাগে। তার মানে কেউ না কেউ টেস্ট করে দেখেছে। এই কারণে তো বলতে পারছে যে প্যারাসিটামল, দ্যাট মিনস দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বিফোর বাই সামবডি ইজ কল কোয়াসি পেসিভ, অর্থাৎ কোনো কাজ পূর্বে কাহারো না কাহারো দ্বারা সম্পন্ন হইয়াছিল এমন, রাইট? হানি টেস্ট সুইট, কমন সেন্টেন্স আমরা প্রায় বলি, হানি টেস্ট সুইট, মধু খেতে মিষ্টি লাগে, দ্যাট মিনস হানি ইজ টেস্টেড বাই সামবডি বিফোর, তাই নয় কি? হানি পূর্বে কাহার দ্বারা সম্পূর্ণ হয়েছিল এমন। এর দুটো স্ট্রাকচার আছে। আমরা যখন বোর্ডের খাতা কাটি, অ্যাজ অ্যান বোর্ড এক্সামিনার, অ্যাজ অ্যান এক্সামিনার অফ বোর্ড, আমি বোর্ডের একজন পরীক্ষক হিসাবে তোমাদের বলবো, দুটো পদ্ধতি আমরা দেখতে পাই, দুটোই সঠিক নম্বর দিয়ে থাকি। তো দুটোই আমি তোমাদেরকে এখন শেখাবো। হ্যাঁ, ওকে। নাম্বার 1, সাবজেক্টটিকে সাবজেক্ট করবা। আগে কি করবা? সাবজেক্টটিকে সাবজেক্ট করবা। এরপরে কি করবা? বি ভার্ব বসাবা, দেন V3, হ্যাঁ, দেন when it is, এটা যোগ করতে হবে, when it is। আর এটা একটু ভুল করে ফেললাম আমি, সাবজেক্টটাকে সাবজেক্ট বি ভার্ব, বি ভার্বের পরে এখানে তোমরা অ্যাডজেক্টিভটাকে লিখবা অথবা অ্যাডভার্বটাকে লিখবা। তারপরে when it is প্লাস V3, এটা একটা পুরাতন নিয়ম। আমরা যখন পড়াশোনা করেছিলাম তখন আমরা এটা শিখেছিলাম, এবং আমাদের ভ্যাটার্ন, আমাদের হেড স্যার ছিল বাবু নয়নচন্দ্র মহন্ত। অনেকেই তোমরা চিনবা না, বা তোমাদের বাবারা চিনবে। হ্যাঁ, যেহেতু তোমাদের বাবারা আজকে বয়স্ক আমাদের মতো, তারা চিনবে। হ্যাঁ, তো শোনো, নয়নচন্দ্র স্যার উনি একজন ভ্যাটার্ন এবং গ্রেট ফেমাস টিচার। ওই স্যার আমাকে আমরা জিজ্ঞেস করেছিলাম, স্যার হোয়েন ইট ইজ কেন বসে? স্যার আমাদেরকে উত্তর দিয়েছিল যে ইট ইজ ডান বাই সামবডি বিফোর। যখন তুমি মধু খাবে তখন তোমার মধু, তোমাকে মিষ্টি লাগবে। এই কারণেই কিন্তু হোয়েন ইট ইজটি ব্যবহার করা হলো। দেখো, হানি ইজ অ্যাডজেক্টিভ কি? সুইট। Honey is sweet when it is tasted. তার মানে মধু খেতে মিষ্টি লাগে যখন তুমি মধু খাবে। ক্লিয়ার? প্যারাসিটামল তিতা লাগে যখন তুমি প্যারাসিটামল খাবে। বইটি পড়তে ভালো লাগবে যখন তুমি বইটি পড়বে। গোলাপের সুঘ্রাণ মিষ্টি লাগে যখন তুমি ফুলটি শুঙ্গিবে। হ্যাঁ, আয়রন ফিলস হার্ড, লোহা খুব কঠিন। লোহা তখনই কঠিন যখন তুমি এর মধ্যে প্রেসার দিবে, চাপ দিবে। ক্লিয়ার? বাট লেটেস্ট যারা, দোজ হু আর লেটেস্ট গ্রামাটিক্যালিস্ট,
those who are latest educationist, updated educationist, or modern educationist, or digital educationist, তারা এটি এবার আলাদা করে ব্যাখ্যা করেছে যে না, হোয়েন ইট ইজ দেওয়ার দরকার নেই। তাহলে কি করতে হবে? তোমাদের 9-10-এর গ্রামার বই যে রেহানা শামস ম্যাডাম লিখেছেন, রেহানা শামস ম্যাডাম, আলামিন স্যার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংলিশ লেকচারার, আমাদের আনিস স্যার আলিমুদ্দিন ডিগ্রি কলেজের ইংলিশ লেকচারার, এই স্যারদের কাছে আমরা অন্যভাবে আবার শিখেছি। কিভাবে? নিয়মটি তোমরা এখন দেখো। এই দেখো যে ওনারা বললেন সাবজেক্টটাকে তোমরা কি করবা? সাবজেক্ট করবা, প্লাস বি ভার্ব লিখবা, প্লাস ওনারা বলছে না আপনারা ওই ডাইরেক্ট V3 দিয়ে দেবেন, হোয়েন ইট ইজ দেওয়ার দরকার নেই। তাহলে প্লাস যদি অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বটি থাকে সেটা তোমরা বসে দিবা। তো এইটাকে আমরা উল্টাই নেই, কিভাবে লিখবা এখন? হানি ইজ টেস্টেড সুইট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের বোঝাতে পেরেছি? হ্যাঁ, দুটো নিয়মে শেখালাম। একটা প্রাচীন ট্র্যাডিশনাল পদ্ধতি, সেটি হচ্ছে কি হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড, আর একটা লেটেস্ট আপডেটেড ডিজিটাল পদ্ধতি শেখালাম যে হানি ইজ টেস্টেড সুইট। দুটোই রাইট, দুইভাবে লিখলেও তোমরা নম্বর পাবে। ওকে, তো নাও লিসেন। Okay, now I would like to review the class. Last class we discussed voice, the definition of voice, kinds of voice, structure of voice, and transformation rules of voice. Okay, and today, and last class I also discussed with you according to tense voices, indefinite, am is are was were, continuous, use being, am being, is being, are being, perfect, have, has, had, use been. And today I discussed with you first double object, second factative object, then reflexive object, at the last factative object. আরো অনেক আছে, নেক্সট ক্লাস আমি তোমাদেরকে এটা শেখাবো। ওকে ডিয়ার স্টুডেন্ট, নাও আই উড লাইক টু গিভ ইউ দ্য হোম টাস্ক। ইন ইউর হোম ইউ মাস্ট প্র্যাকটিস this voice: factative, quasi-passive, reflexive, double, etc. Not etc., etc. Where? In your textbook, in your grammar book. Okay, dear students, dear learners, dear viewers, dear teachers, guardians, those who join late, you take my hearty salam once again. I don't like to elaborate my time. I don't like to waste my time. I don't like to elaborate the class. Dear student, you know, 2 days ago government again extension your school holiday. That means 31st October. Till 31st October our school will be closed. Dear student, I request all of you, don't kill your time. Those who are the student of class 10, that means you are the SSC examinee. Be careful. Your exam must be held today or tomorrow, not auto pass. I repeat again, those who are the student of class 10, your SSC exam must be held today or tomorrow. So please study in your home. Please study in your home. Please study in your home. 3 বার কথাটি বললাম। Okay, dear student, I don't like to waste my time once again. I like to thanks
the authority of Rangpur Online School and College School, those who give me the chance to do this class. If I will do the class in my school, only 50 or 60 or 80 students will be benefited. But by this online virtual class, I hope not only 100 students, overall my school, my Thana school, my district school, my division school, in this way Bangladesh, whole country student as well as the world, all students are benefited. Okay, thank you very much. I like to give you again salam, adab and welcome. Assalamu alaikum. Thank you. Wish you all the best.